ধীর গতিতে নামছে বানের জল, বেড়ে আসছে ক্ষয়ক্ষতি, প্রাণহানি বেড়ে দাঁড়ালো 54 জনে। না খাই আছি, কোনো লোকে তালাশ করে না করে। বাচ্চা কাচ্চালে বহুত কষ্ট আছে, উড়ানে অনয় একাডু জল। কবে যাবো বাড়িতে, এখনো কোনো নিশ্চয়তা নাই। পানি নামতেছে, আস্তে আস্তে নামতেছে পানি। বন্যার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে চর্মরোগের প্রকোপ, ত্রিপুরার বর্জ্য মিশ্রিত পানির কারণে রোগবালাই বাড়ার অভিযোগ। ইন্ডিয়া জিনিস ব্যবহার করে এরা তো ফালাই দিয়ে খালের ভিতরে, এইটা তো বাইসা আসে, বেশি গন্ধ লাগছে, আমরা ঘরেও থাকতাম পারছি না। এই ডায়রিয়া দেখা দিছে, শরীরের চুলকানি দেখা দিছে, জ্বর ঠান্ডা দেখা দিছে। রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জের সাবেক এমপি ডিউকের নিয়োগ বাণিজ্যের সাম্রাজ্য, আঙুল ফুলে কলাগাছ, সহযোগী হেলাল। 1 লক্ষ দিয়েছি ল্যাবের জন্য আর 2 লক্ষ দিয়েছি আমি বিল্ডিংয়ের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই বিল্ডিং আমাকে দেয়নি। এমপি সাহেবের যত শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। 3 মাস বন্ধের পর রোববার বনজীবী ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরাও। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, দুর্গত এলাকাগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে ভোগান্তি, ছড়িয়েছে পানিবাহিত রোগবালাই। কুমিল্লায় বন্যা কবলিত 14 উপজেলা, এর মধ্যে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসামে এখন ভোগান্তি সবচেয়ে বেশি। বাকি উপজেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়িতে। ত্রাণ সংকটে বাড়ছে দুর্ভোগ। খাওয়া দাওয়া না, কিছু নাই, কেউ চায় না, সব লই গেছে মতে। এভাবে আসি, আর কোনো খানা রান্না বাড়িও নাই। না খাই আছি, আমরা না খাই আছি, কোনো লোকে তালাশ করে না করে। নোয়াখালীতে কমেছে বন্যার পানি, তবে এখনো বাড়িঘর, রাস্তাঘাট ডুবে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ। মুছাপুর রেগুলেটর ধ্বংসের কারণে দেখা দিয়েছে নদী ভাঙন। পানিটা কিছু কমছে, কিন্তু বাড়িঘর দূর যাওয়ার মতো কোনো অবস্থা নাই। কারো 1 মাস আছে, কারো 1 আন্ডু আছে, এরকমই। ঘরেও 1 মাসের মতন পানি, এখনো পানি লেগে বাড়িতে যায়, 1 মাসের জন্য জন যাইতে না। কবে যাবো বাড়িতে, এখনো কোনো নিশ্চয়তা নাই। পানি নামতেছে, আস্তে আস্তে নামতেছে পানি। লক্ষ্মীপুরের 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। ধীরগতিতে নামছে বন্যার পানি। চরম ভোগান্তিতে 10 লক্ষাধিক মানুষ। খাবার এবং বিশুদ্ধ পানির সংকট প্রকট, ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। উন্নতির দিকে ফেনীর বন্যা পরিস্থিতি, তবে দুর্ভোগ কমেনি। ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী 5 লাখ মানুষ। বহু বানভাসীর দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহে গতি ফিরলেও কাটেনি সংকট। যেসব জায়গায় পানি কমেছে সেখানকার বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ পর্যায়ে বানভাসীদের আরো খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ধীর গতিতে তো পানি কমছে, সেক্ষেত্রে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন এবং দৃশ্যমান পানি আসলে কতটুকু কমেছে, কি দেখতে পাচ্ছেন? সোহার, আমি এই মুহূর্তে রয়েছি পরশুরামের সীমান্তবর্তী একটি এলাকায়। এই এলাকাটিতে আমি আপনাকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ভারতের যে পানি, সে পানি এসে মহুরী নদীর বাঁধ ভেঙে
সহকর্মী আরিফের সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু লক্ষ্মীপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, জানাবেন যে আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন কি বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন কিনা এবং দুর্গত এলাকার সব জায়গায় কি ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন আপনি সেটি শুনতে পারেননি, কিন্তু আসলে বর্তমানে লক্ষ্মীপুরের যে অবস্থা, বর্তমানে পানি একেবারে ধীর গতিতে নামছে, যেটি আসলে খুবই বলা মুশকিল। যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলি রয়েছে, এখানে কিন্তু কোথাও কোমর পর্যন্ত পানি, হাঁটু ফুল পানি আছে এবং অনেকগুলো পানি রয়েছে যা মানুষের ঘর বাড়িগুলোকে এখন ডুবে আছে। আশ্রয়কেন্দ্রে এখনো যাওয়ার জন্য মানুষের কোনো চিন্তা আসে, কারণ পানি এখন নামতে শুরু করে না যে মানুষের আশ্রয়কেন্দ্র থেকে বাসায় আসবে সেটি তারা এখনো কল্পনা করতে পারে না। কবে তারা যে বাড়ি ফিরবেন সেটিও নিয়ে এখন তারা দুশ্চিন্তায় পড়ে আছেন, যেভাবে পানি নামতেছে। তারপরে এই পানিগুলো নামার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার যে রহমতখালী খালটি রয়েছে, সেই খালটির বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন স্থানে মাছের খের দিয়ে এবং বিভিন্ন বড় বড় দালান কোটা করে অবৈধভাবে দখল করার কারণে আজকে কিন্তু এই খালের বিভিন্ন স্থানে দখল করার কারণে মানুষের যে খালটি দখল হয়ে আছে, যার কারণে পানি কিন্তু নিষ্কাশন করা যাচ্ছে না। এতে করে মানুষের চরম দুর্ভোগে পড়ে আছে। তবে পানিগুলো যদি নিষ্কাশন না হয় কবে নাগাদ পানি নামবে সেটি এখনো বলা যাচ্ছে না। আর এদিকে বর্তমানে লক্ষ্মীপুরে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলিতে এখনো কিন্তু ঠিকমতো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, কারণ এই যে সড়কগুলো রয়েছে সেগুলো এখনো কিন্তু পানি হাঁটুর উপরে, কোমর উপর পর্যন্ত পানি, যার কারণে সড়ক দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে বিশুদ্ধ পানি সংকট দেখা দিচ্ছে, তারা পানিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে মানুষের কিন্তু রোগবালাই দিয়ে সৃষ্টি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। সোহা। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। আবারও ফেনীতে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোয়ার, আমি এই মুহূর্তে রয়েছি সীমান্তবর্তী পরশুরাম উপজেলা। এটি হচ্ছে যে পরশুরাম থেকে পশ্চিম সাহেবনগর এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে লন্ডভন্ড যে চিত্র, সেটি হচ্ছে যে ভারতের উজানের পানি এসে এখানকার প্রথমে মুহুরী নদীতে পড়ে, সেটি মুহুরী নদীর বাঁধ ভেঙে সিলোনিয়া নদীতে পড়ে, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে এইরকম এই সড়কটি এসে পড়ে উপচে উঠে লোকালয়ে প্লাবিত হয়েছে। একদম সড়কের অবস্থা একদম দেখতে পাচ্ছেন যে যেটি যে ক্ষত চিহ্ন বলেন, যেটি এখন হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে, যানবাহন চলাচল করতে পারছে। এখানকার ছাত্র যুবকরা তারা তাদের স্বেচ্ছাশ্রমে মূলত এটি হাঁটার উপযোগী করেছে। এখানে একটি গর্ত সৃষ্টি হয়েছিল, যে গর্ত দিয়ে মানুষ গাড়ি চলাচল তো দূরের কথা, একদম পায়ে হেঁটে চলায় আসলে দুষ্কর ছিল। এর বাইরে আমি আপনাকে যদি বলি যে ফেনীর অন্যান্য আজকে যে 3টি উপজেলা এখনো যেখানে পানি রয়েছে, বিশেষ করে হচ্ছে যে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন এবং কি সোনাগাজীরও বেশ কয়েকটি গ্রাম এখনো পানিতে নিমজ্জিত। মানুষরা যেটি যারা আটকে পড়ে আছে তারা কিন্তু এখনো খাবারে কষ্ট করছে। এবং আমি ফেনীর প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে গতকালকে তিনি জানিয়েছিলেন যে বন্যার কারণে 17 জনের মৃত্যু হয়েছে, সেটি বেড়ে এখন ফেনীতে 19 জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক বাহিত রোগে জেনারেল হাসপাতালে রয়েছেন। তো আরিফ জানাচ্ছিলেন সর্বমোট ফেনীতে 19 জন মারা গেছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। এবারের বন্যায় 54.5 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছেন 54 জন, নিখোঁজ রয়েছেন একজন। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 11 জেলায় পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। দুর্গত এলাকাগুলোয় 3000-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়, যেখানে 4.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেবা প্রদানের জন্য 567টি মেডিকেল টিম চালু রয়েছে। লক্ষ্মীপুর কুমিল্লার বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে নামছে মেঘনায়, তাতে প্লাবিত চাঁদপুরের 4 উপজেলা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এই অবস্থায় দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অবশ্য সুষম বন্টন নিয়ে ভুক্তভোগীদের রয়েছে নানা অভিযোগ। চাঁদপুর থেকে আরো জানাচ্ছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। বন্যার পানিতে ডুবে গেছে শ্যামলী রানীর রান্নাঘর আর চুলা। নাওয়া খাওয়া নেই আজ প্রায় 4 দিন। ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও। পানি নামতে শুরু করলেও মেরামতেই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাকশাক করতে পারি না তো, যে কষ্টে পাকশাক করি ফ্যামিলি লিয়া। পানি আমরাই চাই তো, আমার পানি আসেনি, চুলো ভরে গেছে নিচে দিয়া। হাজীগঞ্জ উপজেলা সদর থেকে 40 কিলোমিটার দূরে গন্ধব্যপুর ইউনিয়ন। এখানে আছে গুচ্ছগ্রাম, পাশেই সনাতন ধর্মাবলম্বীদের 60 থেকে 70টি পরিবারের বসবাস। 10 দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ।
বড় জলাই এতটুকু জল আমরা কিছু পাই নাই, আমরা অনেক কষ্টে আছি। গরম দিতে আছে, এইদিকে কোনো দেয় না, খাবার উবার দেয় না। বাচ্চা কাচ্চালে বহুত কষ্টে আছি আমরা, উড়ানে অনয় একাডু জল। দুর্গতদের খোঁজ খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ, তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি, কারণ অনেকের সর্দি জ্বর আছে। যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের। যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই জিনিসগুলো নিয়ে আসবেন। পার্সোনালি চেষ্টা করবেন ওনাকে পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য, কারণ এইগুলা গ্রাম অঞ্চলে খুবই দরকার এই মুহূর্তে। ত্রাণে এখনও বড় সংকট শিশু খাদ্যের। বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগবালাই। পানি নামছে বন্যা দুর্গত এলাকা থেকে, আশীর্বাদ হয়ে এসেছে ঝলমলে রোদ। তবে শঙ্কা আছে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বেড়ে যেতে পারে। দুর্গত এলাকায় এখন সবচেয়ে বেশি যেই বিষয়টি দরকার তা হচ্ছে সমন্বিত এবং সুষমভাবে ত্রাণের বন্টন। আজ 10 দিন পর একটি এলাকায় এসেও জানা যাচ্ছে এখানে 10 দিন ধরে কোনো ত্রাণ পৌঁছায়নি। এছাড়াও পানিবাহিত যে রোগবালাই, সেই রোগবালাইয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, কিন্তু ওষুধের সংকট আছে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। দর্শক, বন্যা দুর্গতদের আরো খবর জানাতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, আপনার কাছে জানতে চাই, এই যে পানি কিন্তু ধীরে ধীরে কমছে, পানি কমাতে কি কি ক্ষয়ক্ষতি আসলে বিভিন্ন এলাকায় স্পষ্ট হচ্ছে, এবং একই সাথে যে এলাকাগুলো একটু ভেতরের দিকে সেখানে ত্রাণ পৌঁছানোর তৎপরতা আসলে কেমন চলছে জানাবেন। ত্রাণ পৌঁছানোর তৎপরতা যেটি, সেটি তো আপনি জানেনই যে একদমই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা যেভাবে করছে সেভাবেই কিন্তু এতদিন ত্রাণটা সেভাবে বিতরণ হয়ে এসেছে। কিন্তু আমরা আজকে পুরো মাঠে ত্রাণের সঙ্গে থেকে যেই চিত্রটা দেখলাম সচক্ষে, সেটা হচ্ছে ভেতরে ভেতরে যে ঘরগুলো আছে, যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে এতদিন কিন্তু ত্রাণ পৌঁছায়নি। সেই জন্য সমন্বিতভাবে যাতে সুষমভাবে ত্রাণের বন্টনটা হয়, এই জন্যই কিন্তু হিউম্যান এইড বাংলাদেশের পক্ষ থেকে তারা যেটি করেছেন, তারা নৌকা নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে সেই পরিবারে কোন পরিবারে কতজন সদস্য আছেন সেটা কাউন্ট করে তাদের কাছে কিন্তু সেই খাবারটা পৌঁছে দিয়েছেন। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সবচেয়ে, আপনি প্রথমে জানতে চাচ্ছিলেন যে ক্ষতচিহ্নগুলোর কি অবস্থা। আসলে ক্ষতচিহ্নগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে, পানি যেহেতু কমছে, পানি কমার কারণে দেখা যাচ্ছে রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এবং কোনোভাবেই এগুলো পরবর্তীতে আবারও যে সচল হবে খুব শিগগিরই তাও কিন্তু বলা যাচ্ছে না। আবারও আরেকটি শঙ্কা রয়ে গেছে, সেটি হচ্ছে যে এই জেলাতেই 2টি উপজেলায় আজ আবার বৃষ্টি হয়েছে। সেই হিসেবে মানুষের মধ্যে কিন্তু দুশ্চিন্তা বেড়েছে। গত 2 দিন কিছুটা রোদ ঝলমল পরিস্থিতি থাকার কারণেই কিন্তু আমরা দেখেছি যে পানিটা কিছুটা কমা শুরু করেছিল। সেক্ষেত্রে আবারও যদি পানি বেড়ে যায় তাহলে কিন্তু আরও পরিস্থিতি খারাপের দিকেই চলে যাবে, যে 4টি উপজেলা এর মধ্যে প্লাবিত হয়েছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে সেটি হচ্ছে পানিবাহিত রোগবালাই এবং তাদের যে চিকিৎসা, যারা অসুস্থ হচ্ছেন সেগুলোর বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ত্রাণের সঙ্গে কিছু ওষুধও দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে একটি মেডিকেল টিম তারা এই গ্রামগুলোতে আসবেন। আসার পরই কিন্তু তাদেরকে যে চিকিৎসা দেওয়ার, সেই চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। চাঁদপুর থেকে জানাচ্ছিলাম। সাফা জানাচ্ছিলেন পানি কমার কারণে যেসব ক্ষয়ক্ষতি সামনে আসছে সেগুলো সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। নয়াপল্টনে বিশ্ব গুম প্রতিরোধ দিবসের স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনোদিন ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা
এখানে যারা ভাইরা আছেন সবাই আমার বোনেরা আছে, অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য, এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। আসুন আমরা এই সরকারের সঙ্গে, যেটা আমাদের আন্দোলনের ফসল, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ কমপ্লাসেন্সে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য, দৃঢ় ঐক্য গণমানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। এদিকে বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও বাজার স্টেশন চত্বরে মানববন্ধন হয়। তাতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আহ্বানে সাড়া দিয়ে হাজির হন মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের নিরাপত্তাও নিশ্চিতের দাবি জানান বক্তারা। ভোলায় সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শহরের কে জাহান মার্কেটের সামনে ছিল কর্মসূচি। বক্তারা বলেন, বিগত বছরগুলোয় যারা গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধেরও দাবি তোলা হয়। রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অভিযোগ করে বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, আয়নাঘরে আটকে চালানো হয়েছে নির্যাতন। মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক র্যালি বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন হয়েছে খুলনাতেও। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। ছিলেন বিভিন্ন শ্রেণীর মানুষ। বক্তারা গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সেই সাথে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। উজানের পানিতে প্লাবিত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 2 উপজেলা। বানের জল নেমে যাওয়ার পর এলাকাবাসীর নতুন ভোগান্তির নাম পানিবাহিত রোগ। ভারতের ত্রিপুরার হাসপাতাল আর শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানির কারণে চর্মরোগ ছড়িয়ে পড়েছে সীমান্তে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা সীমান্ত থেকে কালন্দি খালের উৎপত্তি। খালটি গাজীর বাজার বড় বাজার হয়ে নদীতে মিশেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলার পানি এই কালন্দি খাল দিয়ে প্রবাহিত হয়। গত 21 আগস্ট ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয়। প্লাবিত হয় আখাউড়া ও কসবা উপজেলার 60টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ডাইং, চামড়া, মেলামাইন সহ বিভিন্ন কারখানার বজ্র মিশ্রিত কালো পানি কালন্দি খাল দিয়ে ছাড়া হয়। এতে বন্যায় সেই পানিতে ছড়িয়ে পড়ে রোগবালাই। ভারতের এই যে মনে করেন যে যত কোম্পানি আছে বা বাসা বাড়ির নোংরা পানি আছে সব এই খাল দিয়ে নিষ্কাশন হয়। এরা ইন্ডিয়া যে কোনো জিনিস ব্যবহার করে এরা তো ফালাই দিয়ে খালের ভিতরে, এইটা তো বাইসা আসে। এটা তো বন্যার পানির সাথে এরা যখন পানিটা ছাড়িয়ে দিছে ওই পানির সাথে তো এটার সাথে মিশে গেছে গা। বেশি গন্ধ লাগছে, আমরা গরম থাকতাম পারছি না, হাওয়া একদম চলছে না। আমরা এইভাবে পানিটা আইছে একদম বাথরুমে যে ধরনের ময়লার গন্ধ, ওই ধরনের ময়লার গন্ধ। পচা পানি আসছে ইন্ডিয়া থেকে, তো আসার পরে আমাদের চলাফেরা একটু কষ্ট হয়ে গেছে, যে মানুষে মনে করেন হাঁটাচলা করতে পারে না, পায়ে গোটা ফুটে গেছে, অনেকগুলো গোটা ফুটছে। ডায়রিয়া দেখা দিছে, শরীরের চুল দেখা দিছে, জ্বর ঠান্ডা দেখা দিছে। সিভিল সার্জন জানালেন, পরিস্থিতি মোকাবেলায় 25টি মেডিকেল টিম কাজ করছে। আমরা এগুলোর জন্য যথেষ্ট পরিমাণ ওষুধ এবং ব্যবস্থা রেখেছি এবং আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে
আশ্রয় কেন্দ্রগুলোতে সেবা দিচ্ছে। নলকূপগুলো যদি আমরা দ্রুত আমরা যদি ফাংশনিংয়ে আনতে পারি সবগুলো নলকূপ, তাহলে দেখা যায় যে মানুষ যদি বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে পারে, খেতে পারে, তাহলে যেই ময়লাটা নেমে আসছে ড্রেন দিয়ে পানির সাথে, সেই ময়লাটার ক্ষতিকর প্রভাব থেকে আশা করি মানুষগুলো রক্ষা পাবে। ইটিপি প্ল্যান্টের মাধ্যমে বিষাক্ত পানি পরিশোধন করে ছাড়ার কথা বলা হলেও এখন পর্যন্ত অঙ্গীকার বাস্তবায়ন করেনি ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জে নিয়োগ বাণিজ্যের এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ডিউক হেলাল সিন্ডিকেট। এমপি ডিউকের বিশ্বস্ত সহযোগী হেলাল অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ। ডিউকের হয়ে ঘুষ সংগ্রহ করাই হেলালের কাজ। স্কুল মাদ্রাসায় নিয়োগ, অবকাঠামো উন্নয়ন আর কমিটি দেওয়ার নামে এই টাকা আদায় করা হতো। ছাত্র জনতা অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রংপুর ২ আসনের সাবেক এমপি ডিউক চৌধুরী ও বদরগঞ্জ পৌর মেয়র টুটুল চৌধুরী। তার সাথে গা ঢাকা দিয়েছেন তার কর্মী আর অনুসারীরা। এর মধ্যে অন্যতম হেলাল মাস্টার। এই ডিউক হেলাল টুটুল সিন্ডিকেট অনেকটাই ওপেন সিক্রেট ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সাধারণ শিক্ষকদের অভিযোগ, স্কুল মাদ্রাসায় প্রতিটি নিয়োগ নিয়ন্ত্রণ করতেন এমপি। টাকা লেনদেন হতো বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মাস্টারের হাত ধরে। ভাগের অংশ পান বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও। গোলাম রব্বানীর নিয়োগের সময় আমি সুপার আফজাল হোসেন ভোলা হেলাল মাস্টারের বাড়ি যা ৭০,০০০ টাকা দিয়ে আসছি আমি নিজে। কিছু শিক্ষক নিয়োগ দিল, সেখান থেকে ৪২ লক্ষ টাকা হেলাল মাস্টারের মাধ্যমে এমপি সাহেব গ্রহণ করছে। এক ক্যান্ডিডেটে ১৪ লাখ টাকা দিতে পারে নাই, তার কাছে জমি রেজিস্ট্রি করে নিয়েছে। ৭ লাখ টাকা থেকে জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমি সহকারী প্রধান শিক্ষক, আমি যখন এই ব্যাপারে কখনো কথা বলতে গেছি আমি নিজেও শোকজ খেয়েছি অনেক সময়। এমপির হাত ধরে প্রভাবশালী হয়ে ওঠা হেলালের ছদ্মনাম ছিল শিক্ষামন্ত্রী। বাগিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ জমি আর নগদ অর্থ। শিক্ষক হয়েও গড়ে তুলেছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। জামুবাড়ি মৌজায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে কিনেছেন ১২ শতক জমি। দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুর বাড়িতে কয়েক বিঘা জমির মালিকও তিনি। আমাদের জায়গা নিচে এখানে ৩ শতক, মাপা ২৬ শতকের মধ্যে নিচে স্কুল নিচে ৩ শতক। ক্রাইটেরিয়া যেটা থাকার কথা তার স্কুলের সে যোগ্যতা না থাকার কারো পরেও সে সরকারি হয়ে যায়। ডিউক হেলাল সিন্ডিকেটের বিরুদ্ধে শতাধিক স্কুল ও মাদ্রাসায় গত ১০ বছরে ৫০০ জনেরও বেশি নিয়োগের অভিযোগ আছে। এছাড়াও একাডেমিক বিল্ডিং, ল্যাব সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের নামে হাতিয়ে নিয়েছে শত কোটি টাকা। ১ লক্ষ দিয়েছি ল্যাবের জন্য আর ২ লক্ষ দিয়েছি আমি বিল্ডিংয়ের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই বিল্ডিং আমাকে দেয়নি। ২ অঞ্চল মিলেই এটা ওপেন সিক্রেট ছিল যে এমপি সাহেবের যত শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। এই স্কুলে নিয়োগ এবং স্কুলের বিল্ডিং, স্কুলের ল্যাব, রাসেল ল্যাব সব কিছুই। সরকারি চাকরিজীবী হয়েও হেলাল মাস্টার প্রভাব খাটিয়ে বনে গেছেন বিএডিসির ২টি গভীর নলকূপের মালিক। হাই স্কুলের হেলাল স্যার, হ্যাঁ হ্যাঁ উনি কিনছে এটা। হ্যাঁ, ডিপ আছে, ডিপের টাকা আগত বুঝি স্লিপ করি নাই, আগত টাকা নিয়ে তারপরে পানিকে গিয়ে উদিনকে যা পানি ছেলেস ভুঁইয়ত। এসব বিষয়ে জানতে হেলালের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে তিনি সাড়া দেননি। স্যার একটু শারীরিক অসুস্থ আর কি, উনি ছুটিতে ছিলেন, একটু হাসপাতালে অ্যাডমিট ছিলেন আর কি। এখন মাঝখানে আসছিলেন, তা আজকেও মানে শুনলাম অসুস্থ। মাত্র ১.৫ দশক আগে সহকারী শিক্ষক হিসেবে কেরিয়ার শুরু করা হেলাল অল্প দিনেই ডিউকের বদৌলতে প্রধান শিক্ষক হয়ে যান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এই সরকারি শিক্ষক। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের কাদের সিদ্দিকী বলেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগই দেশের মানুষের আওয়ামী লীগ, যা দেশের স্বাধীনতায় আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাই এই দেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ এক না।
মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সে আওয়ামী লীগ কিন্তু এক না। একটু ভেবে দেখবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে অনুষ্ঠিত সভায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষের অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে, সেগুলো ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এরপর যৌক্তিক সময়ে আয়োজন করতে হবে নির্বাচন। সভায় বিভাগের অন্য জেলার নেতাকর্মীরা অংশ নেয়। পরে শহীদ 34 পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তীব্র পানি সংকটে টঙ্গীর কয়েকটি এলাকার মানুষ সমস্যা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গত 8 মাস ধরে টঙ্গীর দত্তপাড়া, বনমালা, মধুমিতা, বড়দেওড়া, হোসেন মার্কেট, এরশাদনগর সহ বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এতে ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা, বাড়ছে ভোগান্তি। ওয়াসা কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানিয়েও সংকটের সমাধান হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে এই সংকট নিরসনের দাবি জানান ভুক্তভোগীরা। দীর্ঘ 8 মাস আগে আমরা এই জায়গায় পানির দাবি দাওয়া করছি, পানির ব্যবস্থা করে নাই। এলাকাবাসীকে পানির ব্যবস্থা করবেন। আমাদের জনপ্রতিনিধিরা তারা আমাদের এই দুর্ভোগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। 3 মাস বন্ধের পর আগামী 1 সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন উপকূলের বনজীবীরা। নৌকা মেরামতে ব্যস্ত সময় কাটছে তাদের। সুন্দরবন উপকূলে বনজীবীদের ব্যস্ততা। 3 মাস বন্ধের পর 1 সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। তাই চলছে নৌকা মেরামতের কাজ। প্রস্তুত হচ্ছে পর্যটকবাহী ট্রলারও। বন্ধ ছিল, আমরা কোনো দিকে না যাওয়ার কারণে বোটগুলো সাঁতানে উঠানো ছিল। ওঠানোর পরে তখন নোনা ফুটতে আরও বোটগুলো নষ্ট হয়ে গেছে। সুন্দরবনে যাবো, তাই এই যে নৌকা ডাঙা গোছাচ্ছি, কাজ কাম করতেছি। সুন্দরবনের পাশ দিতেছে, আমরা বনে যাবো। রিপেয়ারিং করতেছি, খসকা দিয়ে, এরপরে দলি যাবে, পেরেক দেবো, আলকাতরা দেবো, তার পুডিং দেবো, দিয়ে তারপরে নামবে। জীব বৈচিত্র্য রক্ষা ও নদী খালের মাছের প্রজনন নির্বিঘ্ন করতে জুন থেকে আগস্ট এই 3 মাস সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বনজীবীরা বলছেন, সুন্দরবন বন্ধ থাকলে তাদের আয় রোজগারও বন্ধ থাকে, চলে না সংসার। এজন্য সুন্দরবন সারা বছর উন্মুক্ত রাখা সহ 2 দাবি তাদের। এই বন্ধ করে দেওয়ার পরে আমাদের অল্প কিছু চাউল দেয়, যাতে 50 কেজি চাউল দেয়। এতে যারা জালি আছে তারা পায় না, যারা না জালি নেই তারাই পেয়ে যায়। কিন্তু এতে চাইল নিয়ে কি পেটের ক্ষুদা মারে, ছেলেপিলি বাচ্চা কাছে এর কি দিয়ে মানুষ করবে। আমরা চাই যে আমাদের সুন্দরবন যত পরিবেশ এলাকা আছে আমরা খুলে নিতে চাই, আর এই যে 3 মাস পাস বন্ধ করে দেওয়া হয় এটার জন্য না করা হয়। খুলছে সুন্দরবন, নিরাপত্তায় প্রস্তুত বন বিভাগও। কর্মকর্তারা বলছেন, বনজীবীদের দাবির বিষয়টি জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা পাশ নিয়ে বনের ভিতরে যেতে পারে এবং তাদের নিরাপত্তা অন্যান্য দিকগুলো আমরা দেখভাল করার জন্য আমরা প্রস্তুত আছি। আমি তাদের দাবিগুলো নিয়েছি এবং আমি চেষ্টা করব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করা, এবং এই সিদ্ধান্ত যেহেতু আইনের ব্যাপার, আইনগত ব্যাপার থাকে, সেক্ষেত্রে এটা ক্যাবিনেটের বিষয়। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাবেন সাতক্ষীরার প্রায় 7000 জেলে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।